নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের পঞ্চম অংশ। কারো মনের মধ্যে যদি বাড়ি বানানো যায় তো আমার মনে হয় তাই হাইওয়েন্স বাড়িটি তৈরি হয়ে আছে। হঠাৎ একদিনে প্রথম দেখায় ও বাড়ি আমার মনের মধ্যে গেঁথে যায়নি, তিলে তিলে তৈরি হয়েছে। ওর ছাদের নিচে দিনের পর দিন কাটানো প্রাণশক্তি দিয়ে। কাঠের মেঝে, পা ফেললে এক একটা তক্তা ক্যাচকোচ করে, তার ওপর নারকেল ছোবড়ার ম্যাটিং পাতা, ইকরার দেয়াল, তার উপর পলেস্তারা দিয়ে চুনকাম করা, অসমান কর্কশ করুগেট টিনের ছাদ, তাতে অজস্র ছেদা, বর্ষায় জল চোয়াতো। টিনের ছাদের তলায় ক্যাম্বিসের সিলিং, তার উপর ধাড়ি ইঁদুররা রাতে দৌড়াদৌড়ি করত। নবাগত কেউ থাকলে ঘাবড়ে যেত। কাঁচের দরজা জানলা, চারদিকে ফলের গাছ, ফুলের গাছ, আর পিছনে অনেক নিচে যেখানে তুত ফলের গাছের পরে আমাদের কাঁটাতারের বেড়া, তারার নিচে লাল পুলের তলায় সেই নদী কলকল করে দিনরাত বয়ে যেত। তুত গাছের তলায় দাঁড়িয়ে কান পেতে শুনলে শুঁয়োপোকাদের পাতা চিবানোর কচর কচর শব্দ শোনা যেত। রেশমের দেশ ওই পাহাড়, ওখানকার লোকরা ঘরে ঘরে রেশমের সুতো কেটে মুগা তসর বুনত। নদীর ওপারেই লুম্পারিং পাহাড়, ঘন সরল বন। রাতে সেখানে হুতুম প্যাঁচা ডাকত, আর খ্যাক শেয়াল খ্যাক খ্যাক করে হাসত। বনের পাশে চওড়া ফায়ারল্যান্ড, নদীর ধার থেকে পাহাড়ের মাথা অবধি উঠে গেছে, তারপর হয়তো ওধার দিয়ে আবার নেমে গেছে। পাহাড়ের ওধারে দেখবার জন্য মন ছটফট করত। ফায়ার লাইনের পর পাহাড়ের গভীর খাঁজে লুম্পারিং জলপ্রপাত দেখা যেত না, শুধু তার ঝরঝর শব্দ শোনা যেত, আর ঝর্ণার নিচে জল জমে সরু নদী হয়ে আমাদের নদীতে এসে মিশছে, সেও আমাদের তুত গাছের তলা থেকেই দেখা যেত। এ বাড়িতে আসার আগে কোনো বই টইয়ের ওপর তেমন করে চোখ পড়েনি। ছিল বই অবশ্যই, মা বাবার বিয়েতে পাওয়া, কিন্তু তাতে ছবি ছিল না। মার পড়ার শখ ছিল, সেকালের বিয়ে পড়া মেয়ে, মাসিক পত্রিকাও আসতো, ইংরেজি বাংলা, কিন্তু আমার সেদিকে চোখ পড়েনি। 5 বছর বয়স হতেই স্লেটের ওপর বড় বড় ক খ আর এবি লিখে তার উপর পেন্সিল বুলোতে বলা হলো। নদীর ওপারের দিদিমা বললেন, প্রভাত তাহলে লেখাপড়া শিখছে, খুব ভালো কথা। এসব হলো গিয়ে লালপুলের বাড়ি ছাড়ার সময়কার কথা। মার কাছে লেখাপড়া, সে বরং ভালো। দিদিমাকে মা ডাকতেন মাসিমা। তার নাম ছিল সারদা মঞ্জরী দত্ত। নাকি আমার দাদামশাইরা দিদিমাকে চিনতেন। নদীর ওপারে ওদের বাড়িটিও আশ্চর্য। নিচে একটি ঘর, তার পাশে তরকারির বাগান, পাথরের সিঁড়ি, ওপরে 3টি 3 রকমের আলাদা বাড়ি, কোনোটা টিনের ছাদ, কোনোটা খড়ের, মধ্যিখানে উঠোন, লেপা পোছা তকতক করছে। তারই একধারে এমন আশ্চর্য এক জিনিস ছিল যে দেখে দেখে শখ মিটত না। পাহাড়ের গায়ে একটা পাথরের গর্ত, তার তলায় 2-3টি ফুটো থেকে দিনরাত বুড়বুড় করে জল বেরোচ্ছে। গর্তটার গায়ে ছেদা করে পাইপ লাগিয়ে একটা কল বসানো ছিল। দিদিমারা সরকারি জল ব্যবহার করতেন না, এরকম আমরা আগেও কখনো দেখিনি, পরেও দেখিনি। একান্ত নিজের একটা জলের উৎস। এখন ভাবি দিদিমা মানুষটিও অনন্য সাধারণ ছিলেন। 60-65 বছর আগেকার কথা। তখনই কতজন অভিভাবকহীনা বাঙালি মেয়ে দেখেছিলাম যারা পুরুষদের চাইতে কোনো দিক দিয়ে কম ছিলেন না। এদের অনেকেই ব্রাহ্ম সমাজের মেয়ে। তার একমাত্র কারণ হিন্দু সমাজের তেজি মেয়েরাও সমর্থনের অভাবে নিজেদের পায়ে দাঁড়াবার সুযোগ পেতেন না। সারা জীবন তাদের কটুভাষী অনিচ্ছুক আত্মীয় স্বজনদের কাছে হাত পেতে থাকতে হতো, নয়তো কুল ত্যাগিনী হতে হতো।
শিলংয়ে সরোজিনী মাসিমা ছিলেন, যামিনী সেন বলে আরেকজন শিক্ষাপ্রতিও ছিলেন। তাঁর চেহারাটি ছাড়া আর কিছু মনে করতে পারি না, তবে সোনার বোবাঁধা পিন দিয়ে বুকে একটা ছোট্ট সোনার ঘড়ি ঝোলাতেন। তার দিক থেকে আমি চোখ ফিরাতে পারতাম না। এরা ছিলেন অবস্থাপন্ন ঘরের উচ্চশিক্ষিতা মেয়ে। দিদিমার কথা আলাদা। তার চেহারা আমার ভুলবার কথা নয়। অনেক বছর পরে কলকাতায় মেয়ের কাছে মারা যান। ফুটফুটে ফর্সা ছোট্টখাট্ট মানুষটি অনবরত এবং চমৎকার গুছিয়ে কথা বলতেন। কারো জন্মদিন কি শ্রাদ্ধ কি বিয়ে উপলক্ষে কোনো বই খাতা সাহায্য না দিয়ে টলটলে পাহাড়ে নদীর স্বচ্ছ স্রোতের মতো অপরিসীম ভক্তি সহকারে ভগবানকে ডাকতেন। আমি অবাক হয়ে দেখতাম তার চোখ দিয়ে জল পড়ছে। গোড়ার দিকে তার স্বামীও ছিলেন, গোলগাল, বেটে, মাথার সামনে টাক, লম্বা কালো দাড়ি। বোধহয় মানুষটি চুপচাপ থাকতেন। অন্য কোথাও গিয়ে অকালে মারাও গেলেন। মনে আছে একদিন সকালে দিদিমাদের বাড়িতে উপাসনা হলো। তারপর রোদে ভরা নীল আকাশের নিচে একটা ফুলে ঢাকা জায়গায় ছোট্ট একটা সুন্দর কৌটো মাটির নিচে রাখা হলো। দিদিমা সাদা থান পরে খালি হাতে ভগবানের নাম করতে লাগলেন, আর তার ছোট মেয়ে মুনদি আমাদের বলল, চুপ চুপ, কথা বলতে নেই। আমরা ফিস ফিস করে কথা বললাম। বল না, কি আছে ওতে? মুনুদি বলল, বাবার ছাই, বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সে আমাদের চেয়ে সামান্য বড় ছিল। শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে গেছিল। মরে গেছেন তো মরে গেছেন, তাই বলে এই সুন্দর সকালে বেচারি দাদামশাইকে কৌটোয় ভরে মাটিতে পুঁতে ফেলবে? এ যে ভাবা যায় না। খুব খানিকটা কেঁদে নিয়েছিলেন। আর বলেছি তো, দিদি কখনো কাঁদবার সুযোগ ছাড়ত না। চোখ লাল হয়ে যেত, নাক ফোলাতো, সর্দি গড়াতো, ফোঁত ফোঁত শব্দ করতো, ভারী বিশ্রী লাগতো। রাগে আমার কান্না সেরে যেত।